বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এবং স্নেহের বিবিএ তৃতীয় বর্ষ 2017-18 সেশনের সকল শিক্ষার্থীকে আমার অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড ভ্যালুয়েশন কোর্সের যে চ্যাপ্টারে আলোচনা চলছিল তা হচ্ছে চ্যাপ্টার 2 ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক্স, যেখানে আমরা দুইটি টপিকের আলোচনা সম্পন্ন করেছি, একটি ডু পয়েন্ট এবং আরেকটি ছিল জি স্কোর সংক্রান্ত। আজকে আরেকটি ভিন্ন টপিকের আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে মডেল বিল্ডিং অ্যান্ড ফরকাস্টিং। এই মডেল বিল্ডিং এবং ফরকাস্টিং এই টপিকের জন্য আমরা দুটি বিশ্লেষণের কথা উল্লেখ করতে চাই। একটি হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস এবং আরেকটি হচ্ছে সিনারিও অ্যানালাইসিস। একটি ক্লাসে এই দুটি বিশ্লেষণের বিষয়টি সম্পন্ন করা খুবই ডিফিকাল্ট বিদায় আমরা শুধু আজকে সেন্সিটিভিটি অ্যানালাইসিস নিয়ে আলোচনাটি চলবে। আজকে এই আলোচনায় আমি যেখান থেকে শুরু করতে চাই সেটি হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস কাকে বলে, এবং একটি উদাহরণ এবং এর পাশাপাশি একটি কেস স্টাডির কথা বলা হবে, এবং সর্বশেষ তোমাদের জন্য একটি অনলাইন অ্যাসাইনমেন্টের কথা উল্লেখ থাকবে। আমরা শুরুতেই চলে যেতে চাই সেন্সিটিভিটি অ্যানালাইসিস কাকে বলে। স্পর্শকাতরতা, বাংলায় বলা হয় স্পর্শকাতরতা বিশ্লেষণ। সেন্সিটিভিটি অ্যানালাইসিস হচ্ছে এমন একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টুল যার মাধ্যমে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো বা বুঝতে পারবো যে একটি বা একটি স্বাধীন চলক অধীন চলকের উপর কীভাবে এবং কতটুকু প্রভাব বিস্তার করে সেটি আমরা নির্ধারণ করতে পারি। আমরা উদাহরণের দিকে, আমরা সংজ্ঞায় স্লাইডের দিকে খেয়াল করি। ইট ইজ এ ফাইন্যান্সিয়াল টুল used to understand how independent value will impact on the particular value of the dependent variable. স্বাধীন চলকের উপর অধীন চলকের উপর একটি স্বাধীন চলক কতটুকু প্রভাব বিস্তার করে এবং কী মাত্রায় প্রভাব বিস্তার করে থাকে সেটি বোঝার জন্য যে ফিনান্সিয়াল টুল ব্যবহৃত হয় তাকে বলা হয় সেন্সিটিভিটি অ্যানালাইসিস। আমরা একটি উদাহরণের কথা বলতে পারি এখানে। ইনকাম স্টেটমেন্টে তোমরা জানো কিছু কম্পোনেন্ট কথা অবশ্যই অপরিহার্য, সেটি হচ্ছে সেলস একটি তথ্য যেটি আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর এটি হচ্ছে র ম্যাটেরিয়াল কস্ট, আদার ম্যানুফ্যাকচারিং কস্ট, ফিক্সড ওভারহেড। এই চারটিকে আমরা যদি স্বাধীন চলক ধরি তাহলে এই চারটি স্বাধীন চলক পৃথকভাবে বা ওয়ান বাই ওয়ান আমরা যদি বিশ্লেষণ করি, যে একটি চলকের যদি পরিবর্তন করে আমরা যদি দেখি ফার্মের প্রফিটেবিলিটি কতটুকু প্রভাবিত হচ্ছে, এবং এই প্রফিটেবিলিটি হচ্ছে ফার্মের, আমরা প্রফিট শব্দটাকে বিভিন্ন রেঞ্জে ডিফাইন করে থাকি। তোমরা জানো একটি হচ্ছে গ্রস প্রফিট আর এটা হচ্ছে নেট প্রফিট। গ্রস প্রফিট এবং নেট প্রফিট এই দুইটা আমরা অ্যাবসলিউট টার্মেও প্রকাশ করতে পারি, আবার পার্সেন্টেজ ফর্মে প্রকাশ করতে পারি। যখন আমরা এটা পার্সেন্টেজ ফর্মে প্রকাশ করব তখন এটাকে প্রফিটেবিলিটি বলা হয়। তাহলে আমরা এই চারটি স্বাধীন চলক পৃথকভাবে বা আলাদাভাবে যদি আমরা প্রফিটেবিলিটির উপর প্রভাব বিস্তার সেটি যদি দেখি, সেটি প্রভাব আমরা বিশ্লেষণ করি, তাহলে সেই বিশ্লেষণের নামই হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে একটি কেস স্টাডির মতো, যেটাকে আমরা বেস কেস ধরছি, অর্থাৎ যেটা মূল তথ্য, সেই মূল তথ্যর দিকে আমরা একটু খেয়াল করব, এবং এই মূল তথ্যের পরে আমরা ভেরিয়েবলগুলোর একটি ভেরিয়েবলের আমরা কিছু পরিবর্তন আনব। সেই পরিবর্তনের কারণে প্রফিটেবিলিটির উপর কী প্রভাবিত হয় সেটা আমরা দেখতে চাই। তাহলে বেস কেস বা আমাদের অরিজিনাল ইনফরমেশন সেটা যদি আমরা একটু স্লাইডে খেয়াল করি তাহলে এখানে উল্লেখ করা আছে। আমরা বেস কেস ইনফরমেশন প্রথমে দেখব। সেলসের তথ্য দেওয়া আছে। সেলস 10,000 একক এবং 40 টাকা পার ইউনিট, এবং মোট সেলসের পরিমাণ 4 লাখ। র ম্যাটেরিয়াল আমাদের 10,000 একক এবং 20 টাকা পার ইউনিট, তাহলে র ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট হচ্ছে 20 টাকা। তাহলে র ম্যাটেরিয়াল কস্ট বাবদ আমাদের খরচ হচ্ছে 2 লাখ টাকা। আদার ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের 60,000, এবং কস্ট অফ সেলস বলা হচ্ছে এই দুটি, অর্থাৎ র ম্যাটেরিয়াল এবং
আদার ম্যানুফ্যাকচারিং কস্ট, এইটা হচ্ছে আমাদের কস্ট অফ সেলস, সেটি হচ্ছে 2 লাখ যোগ 60,000, তাহলে 2,60,000। এই 2,60,000 কস্ট অফ সেলস যখন আমরা সেলস থেকে বাদ দিব, অর্থাৎ সেলস হলো 4 লাখ এবং কস্ট অফ সেলস হচ্ছে 2,60,000, তাহলে আমরা বিয়োগফল পাচ্ছি 1,40,000। এই বিয়োগফলটাকে আমরা জানি গ্রস প্রফিট হিসেবে। এরপর আমরা পিরিয়ড কস্ট হিসেবে সাধারণত ফিক্সড ওভারহেডটা বা ফিক্সড কস্টটা আমরা বাদ দিই, সেটি পরিমাণ ধরা হয়েছে 1 লাখ। তাহলে 1,40,000 থেকে যদি 1 লাখ বাদ দেওয়া হয় তাহলে সেটির নাম হচ্ছে নেট প্রফিট 40,000। তাহলে আমাদের গ্রস প্রফিট অ্যামাউন্ট হচ্ছে 1,40,000 আর নেট প্রফিট অ্যামাউন্ট হচ্ছে 40,000। সেটিকে যখন আমরা পার্সেন্টেজে প্রকাশ করব, অর্থাৎ গ্রস প্রফিট রেশিও, দ্যাট ইজ গ্রস প্রফিট ডিভাইড বাই সেলস, সেটি হচ্ছে 35%, এবং নেট প্রফিট রেশিও, নেট প্রফিট ডিভাইড বাই সেলস, সেটি হচ্ছে 10%। আমাদের এখানে যে দুটি ইনফরমেশন খুব ভালোভাবে মনে রাখা দরকার, যেহেতু আমরা পরবর্তীতে একটা ইম্প্যাক্ট দেখব, সেই দুটি ইনফরমেশন হচ্ছে প্রফিটেবিলিটির ইনফরমেশন। গ্রস প্রফিট রেশিও 35% এবং নেট প্রফিট রেশিও হচ্ছে 10%। এটা আমরা বেস কেজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এখন আমরা ফরকাস্ট করতে চাই যে স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের কারণে আমার প্রফিটেবিলিটি কতটুকু সেন্সিটিভ হয়, অর্থাৎ কতটুকু স্পর্শকাতর থাকে। তাহলে আমরা প্রথমেই যে স্বাধীন চলক একটি ধরবো আমরা আলাদাভাবে, সেটি কিন্তু কম্বাইন্ড আমরা এখানে ইম্প্যাক্ট দেখব না। যখন আমরা কম্বাইন্ড ইম্প্যাক্ট দেখব সেটি কিন্তু সিনারিও অ্যানালাইসিস হবে। আমরা সেন্সিটিভিটি অ্যানালাইসিসে আসি, তার মানে হচ্ছে স্বাধীন চলকগুলো পৃথকভাবে বা 1 বাই 1 বিশ্লেষণ করে আমরা অধীন চলকের উপর তার কী প্রভাব সেটি আমরা দেখতে চাই। আমরা প্রথমেই যে স্বাধীন চলকটিকে আমরা বিবেচনা করছি তার নাম হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট, সংক্ষেপে আমরা বলছি এসপি। সেটা আমরা ডিক্লাইন 5% ডিক্লাইন যদি করি তাহলে কি অবস্থায় দাঁড়ায় সেটা আমরা দেখি। যে 5% ডিক্লাইনে আমাদের সেলিং প্রাইস, পূর্বে বেস কেজে আমাদের সেলিং প্রাইস ছিল 40 টাকা, এখন যেহেতু আমরা বলছি পরিবর্তন, তাহলে সেক্ষেত্রে আমাদের 5% ডিক্লাইনে আমাদের হচ্ছে 40 টাকা থেকে 38 টাকা হয়ে যাচ্ছে। এই 38 টাকার কারণে আমাদের এখন একটা পরিবর্তন আসবে, সেটি হচ্ছে সেলস রেভিনিউ আমাদের আগের 4 লাখের পরিবর্তে হয়ে যাচ্ছে 3,80,000। আর র মেটেরিয়াল, আদার ম্যানুফ্যাকচারিং কস্ট এবং ফিক্সড ওভারহেড, এই ইনফরমেশনগুলো আগের মতোই বেস কেজে। সেটা যদি আমরা ধরি তাহলে আমাদের 3,60,000-এর কারণে আমাদের 2,60,000 হচ্ছে কস্ট অফ সেলস। তাহলে সেলস থেকে যদি আমরা কস্ট অফ সেলস বাদ দিই তাহলে হচ্ছে 1,20,000। তাহলে আমাদের গ্রস প্রফিটের পরিমাণ কিন্তু কমে আসছে, আগে যেখানে ছিল 1,40,000 আর এখন হয়ে যাচ্ছে 1,20,000। আমাদের ফিক্সড ওভারহেড আগের মতোই যদি ধরি 1 লাখ, তাহলে আমাদের নেট প্রফিটের পরিমাণ 20,000 টাকা। তাহলে এই হিসাব ক্যালকুলেশন করে আমরা গ্রস প্রফিট রেশিও এখন পাচ্ছি 31.58% এবং নেট প্রফিট রেশিও হচ্ছে 5.26%। তাহলে প্রিভিয়াস বা বেস কেজের ক্ষেত্রে আমরা দেখছি যে গ্রস প্রফিট রেশিও যেখানে 35%, সেখানে কিন্তু আমাদের 5% সেলিং প্রাইস ডিক্লাইন করার কারণে আমাদের গ্রস প্রফিট রেশিও কিন্তু এখন ডিক্লাইন করে ফেললো, সেটা হচ্ছে 31.58%। আর নেট প্রফিট রেশিও পূর্বে আমাদের 10% ছিল বেস কেজের ক্ষেত্রে, সেলিং প্রাইস 5% ডিক্লাইনের কারণে আমাদের এখন নেট প্রফিট রেশিও দাঁড়াচ্ছে 5.26%। তাহলে আমরা এই স্বাধীন চলকের পরিবর্তনের কারণে আমরা অধীন চলকের পরিবর্তনটা বা প্রভাবটা আমরা খেয়াল করছি। আমরা এককভাবে আরেকটি চলককে আমরা সামনে নিয়ে আসব, সেটি হচ্ছে র ম্যাটেরিয়াল কস্ট। যে স্বাধীন চলক সেটিকে আমরা যদি 5% ইনক্রিজ করে, আসলে রিভার্স আমাদের চেঞ্জ করতে হবে। যেমন সেলসে আমরা ডিক্লাইন করে দেখাচ্ছি, আবার কস্টের আইটেমগুলোতে আমরা সাধারণত ইনক্রিজ করে দেখাই। 5% ইনক্রিজ ইন র মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের তাহলে কি দাঁড়াবে সেটা আমরা খেয়াল করি। র মেটেরিয়াল আগে 20 টাকা ছিল, যেহেতু 5% ইনক্রিজ, তাহলে 20-এর 5% হচ্ছে 1, তাহলে 21 টাকা। এই 21 টাকা ধরে আমরা দেখতে পাচ্ছি আমাদের র মেটেরিয়াল কস্টটা এখন 2,10,000, আগে যেটা ছিল 2 লাখ টাকা। তাহলে 2,10,000-এর সাথে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট 60,000 যদি যোগ করি তাহলে হয় 2,70,000। তাহলে গ্রস প্রফিট আমাদের আগে যদি সেলস রিমেইন দ্য সেম, আমরা কস্ট অফ সেলস যেহেতু বাড়ছে, কাজে আমাদের 1,30,000, যেটা আমাদের বেস কেজে
গ্রস প্রফিট ছিল 1,40,000, সেখানে কিন্তু আমাদের এই 5% ইনক্রিজ ইন র মেটেরিয়ালের কারণে আমাদের গ্রস প্রফিটের পরিমাণ কিন্তু ডিক্লাইন করলো, সেটা নেমে 1,30,000 চলে আসছে। আর ফিক্সড ওভারহেড রিমেন দ্য সেম, ধরে আমরা 1,00,000কে ধরে তাহলে আমরা পাচ্ছি নেট প্রফিট 30,000। তাহলে গ্রস প্রফিট অ্যাজ এ পার্সেন্টেজ হিসেবে আমরা পাচ্ছি 32.5%, আর নেট প্রফিট রেশিও যেটা আগে বেস কেজের ক্ষেত্রে ছিল 10%, সেটি এখন দাঁড়াচ্ছে 7.5%। তার মানে 5% র মেটেরিয়াল কস্ট বাড়ার কারণে আমাদের প্রফিটেবিলিটির উপর কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে, তবে 5% ডিক্লাইন ইন সেলিং প্রাইসের চেয়ে তা একটু প্রভাবটা একটু কম। আমরা আরেকটি ভেরিয়েবলের কথা, স্বাধীন চলকের কথা বলবো। সেই স্বাধীন চলকে আমরা যদি 10% ইনক্রিজ ইন আদার ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা কথা বলি, তাহলে সেখানে আমরা সেলস এবং র মেটেরিয়াল ইনফরমেশন বেস কেসের মধ্যেই থাকবে। আদার ম্যানুফ্যাকচারিং কস্ট আগে 60,000 ছিল, সেখানে আমরা 10% অর্থাৎ 6,000 যোগ হবে, তাহলে 66,000। এই 66,000 যদি আমাদের র মেটেরিয়াল কস্টের সাথে যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 2,66,000, যার কারণে গ্রস প্রফিট আমাদের পূর্বে ছিল 1,40,000, সেটা এখন হয়ে যাচ্ছে 1,34,000, এবং ফিক্সড ওভারহেড আমাদের রিমেইন দ্য সেম 1,00,000, তাহলে আমাদের নেট প্রফিটের পরিমাণ 34,000। গ্রস প্রফিট রেশিও পূর্বে বেস কেজের ক্ষেত্রে আমাদের ছিল 35%, সেখানে এখন দাঁড়াচ্ছে 33.5%, এবং নেট প্রফিট রেশিও 10-এর জায়গায় আমাদের চলে আসছে 8.5%। তাহলে 10% ম্যানুফ্যাকচারিং কস্ট বৃদ্ধির কারণেও আমাদের কিন্তু যে প্রভাবটা অর্থাৎ প্রফিটেবিলিটির উপর, সেটি কিন্তু পূর্বের যে দুইটি স্বাধীন চলকের প্রভাবের চেয়ে স্পর্শকাতরতা কম। আমরা এরপর যে চলকটির কথা বলছিলাম উদাহরণে, সেটি হচ্ছে ফিক্সড ওভারহেড। সেটাও যদি আমরা 10% ইনক্রিজ করি তাহলে সেক্ষেত্রে কী দাঁড়ায়, সেটি আমরা সেলস, র মেটেরিয়াল এবং আদার ম্যানুফ্যাকচারিং কস্ট, তাহলে গ্রস প্রফিট আমাদের কিন্তু বেস কেজে যা ছিল এখানেও তাই হবে, কারণ আমাদের ফিক্সড ওভারহেডের পরিবর্তনের কারণে নেট প্রফিটটা পরিবর্তন হবে। তাহলে 1,10,000 আমরা যদি আগে ফিক্সড ওভারহেড ছিল প্রতি বছরই আমরা দেখছি 1,00,000 করে, সেখানে 1,10,000, কারণ 1,00,000-এর সাথে 10% ইনক্রিজ করার কারণে 1,10,000, তাহলে নেট প্রফিটের পরিমাণ দাঁড়াচ্ছে 30,000। তাহলে গ্রস প্রফিট রেশিও আমাদের বেস কেজের মতোই, কিন্তু নেট প্রফিট রেশিও কিন্তু 7.5%, অর্থাৎ 10%-এর স্থলে 7.5% হয়ে যাচ্ছে। যা হোক, এই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যে প্রভাবটা দেখব সেটি হচ্ছে আবারও সেলিং প্রাইস আমরা ডিক্লাইন করে দেখাই, সেটি 10% যদি করি, অর্থাৎ 5%-এর আমাদের প্রথম যে স্বাধীন চলকের কথা বলছিলাম সেটিকে আবার ফিরে আনলাম, সেটি আমরা 10% ডিক্লাইন করে যদি দেখাই তাহলে আমাদের প্রফিটেবিলিটির উপর কী প্রভাব বিস্তার করে সেটি আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমাদের এখন হচ্ছে 10% ডিক্লাইন ইন সেলিং প্রাইস। তাহলে আমাদের এখন সেলিং প্রাইস পার ইউনিট এখন 38-এর জায়গায় 40-এর জায়গায় এখন হচ্ছে 36, তার মানে এটা আরও ডিক্লাইন হয়ে যাচ্ছে। তাহলে রেভিনিউ হচ্ছে আমাদের সেলস রেভিনিউ 3,60,000, আর অন্যান্য ইনফরমেশন যদি সেমও থাকে, অর্থাৎ 2,60,000 হচ্ছে আমাদের কস্ট অফ সেলস, তাহলে গ্রস প্রফিটের পরিমাণ কিন্তু আমাদের 1,40,000-এর বেস কেস যেখানে 1,40,000 ছিল সেখানে কিন্তু হয়ে যাচ্ছে 1,00,000, আর ফিক্সড ওভারহেড 1,00,000-এর কারণে আমাদের নেট প্রফিট কিন্তু নীল। তাহলে এই নীলের কারণে আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিটের পরিমাণ কম, একেবারে নেই। গ্রস প্রফিট রেশিও আমরা যদি হিসাব করি তাহলে এখানে পাচ্ছি আমরা 27.78%, মানে সর্বনিম্ন ডিক্লাইন হয়ে যাচ্ছে, মানে সর্বোচ্চ ডিক্লাইন হয়ে যাচ্ছে। আমাদের আগে ছিল বেস কেসের ক্ষেত্রে 35%, গ্রস প্রফিট রেশিও এখন 27.78%, এবং নেট প্রফিট রেশিও কিন্তু 0% বা নীল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেলিং প্রাইস পার ইউনিট এই ভেরিয়েবলটা বা এই স্বাধীন চলকটা কিন্তু আমাদের অধীন চলকের উপর কিন্তু বেশি প্রভাব বিস্তার করতে পারছে, এবং সেটা কিন্তু 5% ডিক্লাইনের যে ইম্প্যাক্টটা আর 10% ডিক্লাইনের যে ইম্প্যাক্ট, 10% ডিক্লাইনের ইম্প্যাক্টটাই সবচেয়ে বেশি। তাহলে যে কয়টি স্বাধীন চলকের কথা বলা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি সেন্সিটিভ হচ্ছে আমাদের প্রফিটেবিলিটিটা। প্রফিটেবিলিটি ইজ ভেরি মাচ সেন্সিটিভ টু দ্য চেঞ্জেস ইন সেলিং প্রাইস। সেলিং প্রাইসে আমরা যত আমরা পরিবর্তন করি না কেন, তার কারণে আমাদের প্রফিটেবিলিটি কিন্তু বেশি স্পর্শকাতরভাবে পরিবর্তন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বিষয়টি উপলব্ধি করতে পারছো, এবং এখান থেকেই আমরা বলতে চাই যে সেন্সিটিভিটি অ্যানালাইসিসের মূল যে কথাটি সেটি হচ্ছে যে প্রতিটি স্বাধীন চলক আমরা 1 by 1 বিশ্লেষণ করে সেটি অধীন চলকের উপর কতটুকু প্রভাব বিস্তার করে সেটি আমরা বিশ্লেষণ করার প্রক্রিয়াটা আমরা দেখলাম।
আমরা এই মুহূর্তে এরপর এই ভিডিও ক্লাস শেষের দিকে এসে আমরা একটি অনলাইন অ্যাসাইনমেন্টের কথা বলবো, যেখানে একটি কোম্পানির কথা বলা হচ্ছে এবং কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো আসলে আমাদের সাথে ম্যাচিং করে ক্যাপিটাল বাজেটিং, যেমন এনসিও দেওয়া আছে 4 লাখ, প্রজেক্ট লাইফ 5 ইয়ার্স, কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্ট রেট আমরা বলি 12%, ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথড, ট্যাক্স রেট হলো 40%। আর যে ভেরিয়েবলগুলো কথা বলা আছে, সেলিং প্রাইস, সেলিং ইউনিটস হলো 10,000 ইউনিটস, সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 80 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 60 টাকা, ফিক্সড কস্ট হচ্ছে 1 লাখ। এখান থেকে আমাদের বের করতে বলছে এনপিভি অফ দি প্রজেক্ট। এখন এনপিভি বের করার জন্য আমি তোমাদেরকে কিছু আলোচনা শর্ট করে নিই। সেটি হচ্ছে সেলস থেকে যখন আমরা সেলস রেভিনিউ মানে সেলিং প্রাইসের সাথে আমরা যখন সেলস ইউনিট গুণ করব তখন আমরা পেয়ে যাব সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ থেকে যখন আমরা ভেরিয়েবল কস্টটা বাদ দিব তখন এটা পাবো আমরা কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন আমরা ফিক্সড কস্ট বাদ দিব তখন আমরা পেয়ে যাব অপারেটিং প্রফিট, যেটাকে আমরা বলি সিএফএটি, অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, সিএফবিটি। এই সিএফবিটি আমরা এরপর আমরা ডেপ্রিসিয়েশন যেহেতু আমরা বিবেচনা করব, কাজে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা পেয়ে যাব ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তারপর আমরা বাদ দিব ট্যাক্স অংশটা বাদ দেওয়ার ফলে আবারও আমরা ডেপ্রিসিয়েশনটা অ্যাড করে নেব, কারণ আমরা জানি যে ডেপ্রিসিয়েশন একটা নন ক্যাশ এক্সপেন্স, বিদায় এটা কিন্তু আবার অ্যাড করে নিতে হবে, তাহলে ওইটার নাম হয়ে যাবে সিএফএটি। এই সিএফএটি যেহেতু 5 বছরে ইকুয়াল আমরা প্রেজেন্ট বিলো ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি ধরে সেটা মাল্টিপ্লাই করলে যেটা আমরা ডিসকাউন্ট রেট 12% সেটা ধরলে আমরা পেয়ে যাবো এনপিভি প্রজেক্ট, যেখানে এনসিওটা আমরা বলছি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সেটা বাদ দিলে আমরা পেয়ে যাবো 4 লাখ। আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটি হচ্ছে সেটা হলো ইম্প্যাক্ট, ফাইন্ড দ্য ইম্প্যাক্ট অফ দি প্রজেক্ট এনপিভি অফ এ 2.5% অ্যাডভার্স ভেরিয়েন্স ইন সেলিং প্রাইস পার ইউনিট ভেরিয়েবল। শুধুমাত্র সেলিং প্রাইস পার ইউনিটে যে 2.5% অ্যাডভার্স ভেরিয়েন্স মানে হচ্ছে বিপরীত যে বৈষম্য বা ব্যবধান, সেটা আমরা যদি 2.5% করি তাহলে সেটার ইম্প্যাক্টের কারণ সেটা এনপিভির ওপর কী ইম্প্যাক্ট হবে সেটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে সেটা কিন্তু এভাবে তোমরা করতে পারবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা অনলাইন অ্যাসাইনমেন্টটি তোমরা আজকের মধ্যে সম্পূর্ণ করে আজকে জিমেলের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিবে এবং আমি এটা ইভ্যালুয়েট করে তোমাদেরকে আবার ফিডব্যাক হিসেবে আবার দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই আলোচনা শুধুমাত্র সেন্সিটিভিটি অ্যানালাইসিসের জন্যই থাকলো, কিন্তু পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই এইটার যে সেকেন্ড পার্ট অর্থাৎ সিনারিও অ্যানালাইসিস সেটি নিয়ে ডিসকাশন হবে আরেকটি ভিন্ন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত আমার আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।